পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু। সকাল ৬টায় কমলাপুরের উদ্দেশ্যে ছেড়েছে জাহানাবাদ এক্সপ্রেস। প্রথম দিনে পৌঁছাচ্ছে না পৌনে ৪ ঘন্টায়। সর্বজনীন পেনশন চালুর বছর পেরোলেও মিলছে না সাড়া। আওয়ামী লীগ সরকারের নেওয়া উদ্যোগে আস্থা পাচ্ছেন না মানুষ। স্কিমকে আকর্ষণীয় করার তাগিদ অর্থনীতিবিদদের। প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন। চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশের নেতৃত্ব দেয় ডক্টর ইউনূসকে ধন্যবাদ, হোয়াইট হাউসের বিবৃতি। এবং পৌষের শুরুতেই জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডায় রাজধানীতে ছিন্নমূল মানুষের সীমাহীন কষ্ট। বছরের শেষ ও নতুন বছরের শুরুতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া অফিসের। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। ৫৫৩ যাত্রীকে নিয়ে সকাল ৬টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছে জাহানাবাদ এক্সপ্রেস। ট্রেনে ওঠার সময় যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রেলওয়ের মহাপরিচালক। ক্রসিংয়ে বেশি সময় লাগায় প্রথম দিনে পৌনে ৪ ঘন্টায় গন্তব্যে পৌঁছাতে পারছে না ট্রেনটি। তবে দূরত্ব, যাতায়াতের সময় ও ভাড়া কম হওয়ায় রেলওয়ের এই উদ্যোগে খুশি যাত্রীরা। খুলনা থেকে অন্য রুটে ট্রেনে ঢাকা যেতে সময় লাগে ৭ থেকে ১০ ঘন্টা। সোমবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন ঢাকা খুলনা রুটে ট্রেন চলাচল করবে। শোভন চেয়ার শ্রেণীর ভাড়া ভ্যাট ছাড়া ৪৪৫ টাকা, স্নিগ্ধা শ্রেণীর ভাড়া ৭৪০ টাকা, এসি সিটের ভাড়া ৮৮৫ টাকা ও এসি বার্থ শ্রেণীর ভাড়া ১৩৩০ টাকা। এত দ্রুত ট্রেনে প্রথম, মানে আমাদের বাংলাদেশেই প্রথম আমি মনে করি যে এত দ্রুত সময়ে আমরা খুলনা থেকে ঢাকাতে যাব। ভীষণ এক্সাইটিং নিঃসন্দেহে, তবে প্রত্যাশা থাকবে যে সব ধরনের সিকিউরিটি যেন এনশিওর করা যায়। ৩ ঘন্টা অথবা ৪ ঘন্টার ভিতরে যে ঢাকায় যাব, এটা আমাদের দক্ষিণবঙ্গের মানুষের জন্য বিশাল বড় একটা পাওয়া। এটা আমরা আসলে কল্পনাও করিনি যে আমরা এত ভালো একটা সুবিধা পাবো। পঞ্চগড়ের ১৭ কিলোমিটার রেল পথে রয়েছে ৯টি লেভেল ক্রসিং, যার ৮টিতে নেই কোনো গেট ও গেটম্যান। অরক্ষিত এসব লেভেল ক্রসিংয়ে ঝুঁকি থাকলেও নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনা ঘটলেও টনক নড়ে না কর্তৃপক্ষের। মনিরুল ইসলামের তোলা ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। এক পাশের রেল লাইনের উপর দিয়ে দ্রুত গতিতে ছুটছে ট্রেন, অন্য পাশ দিয়ে সেই লাইন দিয়ে পারাপার হচ্ছেন মানুষ সহ বিভিন্ন যানবাহন। তবে জীবনের ঝুঁকি থাকলেও নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। নিত্যদিনের এ চিত্র পঞ্চগড়ের ১৭ কিলোমিটার রেলপথের ৯টি লেভেল ক্রসিংয়ের, যার মধ্যে ৮টিতে নেই কোনো গেট ও গেটম্যান। অরক্ষিত লেভেল ক্রসিং দিয়ে চলাচল করায় প্রতি বছর দুর্ঘটনা ঘটলেও টনক নড়ে না কর্তৃপক্ষের। অনেক ক্রসিংয়ের পাশে বিদ্যালয়, বাজার সহ গুরুত্বপূর্ণ স্থাপনা থাকলেও নামমাত্র নোটিশ টানিয়ে রেল বিভাগ দায় সারছে বলে অভিযোগ স্থানীয়দের। গেটের দরকার এবং গেটম্যানের দরকার, কারণ এইখানে আশেপাশে আমাদের অনেক দুর্ঘটনা ঘটে। বাচ্চা কাচ্চা আছে, সবসময় রেল লাইনে আসে, আমরা বাসায় কাজ কাম করি, বুঝতে পারি না যে বাচ্চা কখন আসে না আসে। ট্রেন আসলে বোঝা যায় না, গাড়িতে আছি গাড়ির শব্দ, ট্রেনের শব্দ তো আর আমরা বুঝতে পারি না ওইভাবে। এখানে আসে, গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে গেছে, 2 চাকা ওই পাশে 2 চাকা এই পাশে, গাড়ি এখানে লড়তে পারে না আর গাড়িটা লাগে গেছে। তবে জনবল সংকটের কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ, বলছে সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের তো লোকবলের স্বল্পতা আছে, এজন্য হয় না। আমাদের পর্যায়ক্রমে এই নিয়োগটা হবে, গেটম্যানের নিয়োগও হবে। অনেকগুলা ক্যাটাগরি আমাদের অনুমোদন হয়েছে, এগুলা নিয়োগ করা হবে পর্যায়ক্রমে। বর্তমানে ঢাকা পঞ্চগড় রুটে ৩ জোড়া ও পঞ্চগড় রাজশাহী রুটে ১ জোড়া এবং পঞ্চগড় সান্তাহার রুটে 1 জোড়া আন্তনগর ট্রেন নিয়মিত চলাচল করছে। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। সর্বজনীন পেনশন স্কিম চালুর বছর পেরোলেও মিলছে না আশানুরূপ সাড়া। কর্তৃপক্ষ বলছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি আরও ঝিমিয়ে পড়েছে। আগের সরকারের প্রতি আস্থার ঘাটতি ও প্রচারণার অভাবে স্কিমের বিস্তারিত জানেন না অনেকেই। দীর্ঘমেয়াদে টাকা রাখতে পান না ভরসা। স্কিমকে চলমান ও আকর্ষণীয় করতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে।
সব শ্রেণী পেশার মানুষকে অবসর ভাতার সুবিধা দিতে 2023 সালের আগস্টে সার্বজনীন পেনশন স্কিম চালু করেছিল হাসিনা সরকার। প্রবাসী, বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী ও স্বল্প আয়ের জনগোষ্ঠীর জন্য 4টি ক্যাটাগরি চালু করা হয়। তবে বছর পেরিয়ে গেলেও অনেকেই জানেন না এই স্কিমের সুবিধা অসুবিধা। কেউ এটা সুফল কুফল কেউ কিন্তু কিছু ভালোভাবে বলতে পারছে না, বা আমি নিজেও এটা জানি না সুফল কোথায় কুফল কোথায়। এই মুহূর্তে আমি আমার গভর্নমেন্টের এই জায়গায় আমি টাকাটা রাখলাম, বাট আমার টাকাটা দেখা যাচ্ছে যে আমি পরবর্তীতে ব্যাক পেতে নাও পারি। 500 টাকা জমা করলে তারপর 40 বছর পরে যে একটা অ্যামাউন্ট পাওয়া যাবে, এই বিষয়টা তো আমিও জানি না। আমার মনে হয় সারা বাংলার মানুষও ওইরকমভাবে অবগত না। তথ্য বলছে 15 অক্টোবর পর্যন্ত স্কিমের জন্য মোট নিবন্ধনের পরিমাণ 4 লাখেরও কম। এর মধ্যে সবচেয়ে বেহাল দশা প্রবাসীদের স্কিমে, আর সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে স্বল্প আয়ের মানুষের সমতায়। বিভাগ ভিত্তিক নিবন্ধনে তলানিতে ময়মনসিংহ এবং সর্বোচ্চ চট্টগ্রাম। সাধারণ মানুষ বলছেন, একদিকে নেই প্রচারণা, অন্যদিকে আস্থার অভাবে তাদের আগ্রহ কম। এটা কোন খাতে, কোন কার আন্ডারে যাবে, অর্থ বিভাগের আন্ডারে যাবে, কিভাবে কি ডিটেলস, এটা না জানলে তো মানুষ এটাতে আগ্রহ ফিল করবে না। আমার এই টাকাটা যদি অন্য কোথাও আমি ইনভেস্ট করে ডাবল আমি বেনিফিটেড হই, তাহলে সেটা আমার জন্য কিন্তু অনেক বেশি কাজে দিবে। জনসাধারণের আস্থার ঘাটতি প্রসঙ্গে কর্তৃপক্ষের আশ্বাস, জমাকৃত টাকার গ্যারান্টি দিবে খোদ সরকার। কম ঝুঁকিপূর্ণ বেশি লাভ এরকম জায়গাগুলোতে আমরা বিনিয়োগ করব, ওখানে বলা আছে ক্যাটাগরিক্যালি। এই মুহূর্তে আমরা শুধু ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেছি। যেহেতু এটা গভর্নমেন্ট গ্যারান্টেড প্রোগ্রাম, সুতরাং মানুষের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব কিংবা সংশয় থাকার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। অন্তর্বর্তীকালীন সরকারকে এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সিপিডির এ অর্থনীতিবিদ। স্বল্প আয়ের মানুষদের জন্য বিশেষ স্কিম, এগুলো কিন্তু ধারণাগতভাবে ভালো। সে আস্থা দেওয়ার দায়িত্বটা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরেই বর্তাবে, এবং তারা যদি সেটা দিতে পারেন এবং পরবর্তীতেও যে রাজনৈতিক সরকার আসবেন তাদের পক্ষ থেকেও যদি এ ধরনের ধারাবাহিকতাটার মেনটেন করার একটা অঙ্গীকার থাকে, তখন কিন্তু মানুষ উৎসাহী হবে। মানুষের মাঝে এই স্কিম নিয়ে সর্বাত্মক সচেতনতা বাড়াতে সক্ষম হলে সরকারের সামাজিক নিরাপত্তার দায় অনেকটাই মিটবে বলে মত সংশ্লিষ্টদের। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে ফোনালাপ হয়েছে সুলিভানের। এ সময় ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও তার সুরক্ষার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা। সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও বলেন তিনি। পৌষের শুরুতেই এবার জেঁকে বসেছে শীত। এতে সবচেয়ে বেশি ভুক্তভোগী নিম্ন আয়ের মানুষ। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশাও। এতে বিঘ্ন ঘটছে যান চলাচলে, বাড়ছে দুর্ঘটনা। চট্টগ্রাম থেকে পারিবারিক কাজে ঢাকা এসেছিলেন শাহাদাত হোসেন। রাতেই ছিল ফিরতি ট্রেন। স্টেশনে আসতে দেরি করায় মিস হয়েছে সেটি। রাত গভীর হওয়ায় যাওয়ার জায়গা নেই অন্যত্র। পরের ট্রেন ধরতে অপেক্ষা করতে হবে ভোর পর্যন্ত। অগত্যা স্টেশনের প্ল্যাটফর্মেই কাটাতে হচ্ছে রাত। তবে অপেক্ষার কষ্টকে বাড়িয়ে দিয়েছে শীতের প্রকোপ। একটা ট্রেন মিস হওয়ার কষ্ট, অপেক্ষা, সাথে শীতের তীব্রতার কারণে আমাদের আরো বেশি কষ্ট হচ্ছে। পৌষের শুরুতেই জেঁকে বসতে শুরু করেছে এবারের শীত। বিশেষ করে সূর্য ডোবার পর থেকে ঠান্ডার অনুভূতি বেড়ে যায় কয়েক গুণ। বছরের শুরুর শীতেই কাবু হয়েছেন পঞ্চশর্ধ রিকশা চালক মজনু মিয়া। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে শীতের কষ্ট, কমেছে সহ্য ক্ষমতাও। শীত বেশি তো অনেক শীত, হাতে ঠান্ডা লাগে, পায়ে ঠান্ডা লাগে, বুকেও ঠান্ডা লাগে। এখন তো বাঁচার কারণে তো চলতেই হবো। মজনু মিয়ার মতো খেটে খাওয়া মানুষদের শীতের সঙ্গে রাতভর যুদ্ধে নিতে হচ্ছে আগুনের উত্তাপ। পৌষের শুরুর এই শীত তাদেরকে ভাবনায় ফেলেছে আসন্ন মাঘ মাস নিয়ে। আর রাস্তার ধারে যাদের সংসার, সেই সব ছিন্নমূল মানুষের ভোগান্তি উঠেছে চরমে। এই কয়েকদিন ধরে শীত বেশি, গ্যাসের বছর কাছে এবারকার শীত বেশি। পৌষ মাস শুরু হইতে এত শীত, সামনে তো মাঘ মাস বাকি আছে। এদিকে আবহাওয়ার এই পরিবর্তন রাতভর শীতের সঙ্গে এনেছে কুয়াশাও। এতে বিঘ্ন ঘটছে যান চলাচলে, বাড়ছে দুর্ঘটনা। খুবই
কষ্টকর একটা ব্যাপার সেবার। কুয়াশা থাকলে আপনার রাস্তাঘাটে কোনো কিছু দেখা যায় না, সিগন্যালের কাছাকাছি পর্যন্ত কোনো কিছু দেখা যায় না। কুয়াশায় সাদা হয়ে থাকে, যার কারণে সামনাসামনি যে গাড়ি আসতেছে আরেক গাড়ি যাইতেছে, যার কারণে দেখা যায় না। সাদা হওয়ার কারণে সংঘর্ষ হয়, মুখোমুখি দুর্ঘটনাগুলো ঘটছে। আবহাওয়া অফিস সূত্র বলছে, চলতি বছরের শেষ এবং নতুন বছরের শুরুর সময় জুড়ে 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ আসতে পারে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এদিকে শীত বস্ত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের হোশিয়ারি পল্লীর কারিগররা। চাহিদা থাকায় সোয়েটার, মাফলার সহ বিভিন্ন বস্ত্র কিনতে প্রতিদিনই ভিড় জমান পাইকাররা। কারিগররা জানিয়েছেন, মৌসুমে প্রায় 500 কোটি টাকার শীত বস্ত্র বেচাকেনা হয়। বিস্তারিত বিপ্লব ইসলামের রিপোর্টে। সকাল থেকে সন্ধ্যা খটখট শব্দে মুখর থাকে পুরো গ্রাম। কেউ চরকায় সুতো কাটছে, কেউ বা ব্যস্ত রং করতে, আবার অনেক কারখানায় ঘুরছে আধুনিক মেশিনের চাকা। সোয়েটার, মোজা, কার্টিকেন, মাফলার, টুপি, বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের শীতের পোশাক তৈরিতে দম ফেলার ফুরসত নেই গাইবান্ধার হুঁশিয়ারি পল্লীর বাসিন্দাদের। গোবিন্দগঞ্জ উপজেলার কোচার শহর, মহিমাগঞ্জ ও শালমারা ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম জুড়ে গড়ে উঠেছে হোশিয়ারি শিল্পের ছোট বড় কারখানা। শীত মৌসুমে বেকার থাকে না কেউ। সরকারি ব্যাংক বা বিভিন্ন ব্যাংক যদি অল্প সুদে যদি মনে করেন এখানে হুঁশিয়ারি ব্যবসাদের যদি ঋণ দিত, তাহলে এই ব্যবসাটা আরও মনে করেন বেশি হইতো আমাদের এলাকায়। রাস্তাটা একটু কার্পেটিং হলে বা সরবরাহ হলে আমাদের কাঁচামালগুলো আনা নেওয়ার জন্য খুবই সুবিধাজনক হবে। লোডশেডিংটা যদি কম হতো তাহলে আরও ব্যবসায় উন্নতি হতো। এ শিল্পের উন্নয়নে সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে বিসিক কর্তৃপক্ষ। তাদেরকে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং এবং আমাদের যে বিসিকের আর্থিক সহায়তাটা আছে, এটা আমরা প্রায় 50 জনকে ঋণ সহায়তা দিয়েছি। গোবিন্দগঞ্জে প্রায় 1300 হোশিয়ারি কারখানা গড়ে উঠেছে। এসব কারখানায় প্রতি শীত মৌসুমে প্রায় 500 কোটি টাকার শীতবস্ত্র কেনা বেচা হয়। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। 10টি পদ থাকলেও মেডিকেল অফিসার মাত্র 3 জন। প্রয়োজনীয় ল্যাব ও যন্ত্রপাতি থাকলেও বিভিন্ন পরীক্ষা করাতে হয় বাইরের ক্লিনিকে। এছাড়া রোগী বহনে মাত্র 2টি অ্যাম্বুলেন্স, তবে 1টি অকেজো। এমন বেহাল দশায় দীর্ঘদিন ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দিনাজপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। কর্তৃপক্ষ বলছে, চিকিৎসক সংকটের কারণে বিশেষ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। গোলাম নবী দুলালের তথ্য, মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে আরও একটি রিপোর্ট। কার্ডিওলজি, শিশু বিশেষজ্ঞ, সার্জারি, অর্থোপেডিক, নাক, কান, গলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চিকিৎসায় বিশেষজ্ঞ ছাড়াই চলছে দিনাজপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসক পদ 23টি থাকলেও 11 জন দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চিকিৎসা সেবা। 10 জনের বিপরীতে মাত্র 3 জন মেডিকেল অফিসার দিয়ে বহির্বিভাগে শত শত রোগীর সেবা দেওয়া হচ্ছে। আছে 2টি অ্যাম্বুলেন্স, তবে 1টি অকেজো। প্রয়োজনীয় ল্যাব ও যন্ত্রপাতি থাকলেও রক্ত, আল্ট্রাসোনোগ্রাম আর এক্স ছাড়া অন্য সব পরীক্ষা করা হচ্ছে বাইরের ক্লিনিকে। ডাক্তার কম থাকার কারণে একটু রোগী বেশি আসতেছে বলে একটু সমস্যা হচ্ছে। ডাক্তার যদি বেশি থাকে সদর হাসপাতালে, তাহলে রোগীদের জন্য খুব ভালো। কিছু ওষুধ আমাদেরকে এখানে দিল, আর বাকি ওষুধগুলো কিনতে হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসক সংকটের কারণে বিশেষ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের অধিকাংশ বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব আছে। এখানে রোগীরা চিকিৎসা সেবাগুলো থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসক এবং মেডিকেল অফিসার এবং একটা অ্যাম্বুলেন্স খুব বেশি প্রয়োজন। হাসপাতালটিতে 60টি পদের বিপরীতে চিকিৎসক রয়েছেন 33 জন। সময় সংবাদ, দিনাজপুর। রংপুরের গঙ্গাচড়া উপজেলা সদর থেকে আলম বিদিতর ইউনিয়নের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষকে বিচ্ছিন্ন করে রেখেছে ঘাঘট নদী। যাতায়াতের জন্য নদীতে কোনো ব্রিজ না থাকায় নিত্যদিনের ভোগান্তির শিকার হচ্ছেন কয়েক ইউনিয়নের প্রায় 30,000 বাসিন্দা। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। তারিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। রংপুরের গঙ্গাচড়া উপজেলার ডাঙ্গি, পাইকান, প্রামাণিকপাড়া ও ফুলবাড়ি চওড়া সহ বিভিন্ন এলাকার মানুষ ঘাঘট নদীর কুটিরঘাট দিয়ে যাতায়াত করেন। একটি সেতুর অভাবে নদী পারাপারে চরম ভোগান্তিতে শিক্ষার্থী সহ এলাকাবাসী। প্রতি বছর বর্ষাকালে নিজেদের অর্থায়নে বাঁশের সাঁকো তৈরি করলেও যাতায়াতে অধিক চাপে সাঁকোটি 2 থেকে 3 মাসের বেশি স্থায়ী হয় না। ফলে বছর জুড়েই থাকে দুর্ভোগ। আমাদের চলার মতো কোনো পথ নাই। আবার যদি রাস্তায় হাঁটতে যাই,
এবং এই পাকে 6 কিলো এই পাকে 3 কিলো 9 কিলো জায়গা আমাকে আপ ডাউন করতে হয়। ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যাইতে পারতেছে না ঠিকভাবে, লেখাপড়া দিক দিয়ে পিছিয়ে আছি আমরা। বাইরের থেকে যে আত্মীয় স্বজন করতে চাই তো ওরা আসি চলে, রাস্তাঘাটে যোগাযোগ কম, এই জন্য গাড়ি ঘোড়া চলে না, আসি না, এই জন্য ঘুরি যায়। কথাবার্তা শোক হয়েছে, এখন ওই যে ব্রিজ নেই দেখে আর আত্মীয় করে নেই। এদিকে দ্রুত ব্রিজ নির্মাণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। খুব দ্রুত এটার বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব, যেন এখানে একটি ব্রিজ নির্মাণের যে প্রক্রিয়া সেটা শুরু হয়, যার মাধ্যমে এই যে অসংখ্য মানুষ এটার মাধ্যমে চলাচল করে, এটার যেন একটা স্থায়ী সমাধান পায়, সেই জন্য আমরা আমাদের পক্ষ থেকে যে কার্যক্রম সে কার্যক্রম গ্রহণ করব। ব্রিজ না থাকায় উপজেলা শহর থেকে ইউনিয়নটিতে যাতায়াতে অতিরিক্ত 20 কিলোমিটার ঘুরতে হচ্ছে স্থানীয়দের। যাতায়াতের ভোগান্তিতে থাকা প্রায় 30,000 মানুষের ভরসা নিজেদের অর্থায়নে এই বাঁশের সাঁকো। এলাকাবাসী এই কষ্ট দূর করতে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন দীর্ঘ 50 বছর ধরে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। কুড়িগ্রামের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষিত চিলমারী নদী বন্দরের উন্নয়ন কাজ শুরু হলেও এখনও সম্পন্ন হয়নি ভূমি অধিগ্রহণ। এ পরিস্থিতিতে দ্রুত ভূমি অধিগ্রহণ সহ উন্নয়ন কাজ শেষে বন্দরটি সচল করার দাবি এলাকাবাসী সহ ব্যবসায়ীদের। এদিকে 10 একর জমির মধ্যে মাত্র 2.5 একর অধিগ্রহণ হলেও বাকি 7.5 একর জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় আটকে আছে জেলা প্রশাসন। জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। প্রায় 2 যুগ আগে জৌলুস হারিয়েছে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী চিলমারীর বন্দর। শুধু পারাপারের নৌকা ছাড়া রংপুর বিভাগের একমাত্র এ বন্দরে বর্তমানে নেই কোনো মালবাহী জাহাজ বা শ্রমিকের হাঁকডাক। 2016 সালে উদ্বোধনের পর কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনাঘাটে ব্রহ্মপুত্র নদের পারে সম্প্রতি অধিগ্রহণ করা 2.5 একর জমিতে যাত্রী ছাউনি সহ দেয়াল নির্মাণের কাজ শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। কিন্তু এখনও অধিগ্রহণের বাইরে রয়েছে বন্দরের জন্য নির্ধারিত 10 একর জমির মধ্যে আরও 7.5 একর জমি। বন্দরটি সচল হলে কর্মসংস্থানের পাশাপাশি প্রসার ঘটবে ব্যবসারও। বন্দরের কাজটা রানিং ভাবে করা যায় তাহলে আমাদের যারা আমরা ভুক্তভোগী আছে তাদের কাজের একটা সংস্থান হবে। যদি বন্দর চালু হয়ে যায় তাহলে একটু ব্যবসা বাণিজ্য ভালো হবে, ব্যবসায়ীরা বিভিন্ন মালামাল নামাবে এবং কি বিভিন্ন ব্যবসা বাণিজ্যর পাশাপাশি অনেক লোকের কর্মসংস্থান খুলবে জায়গা। ব্যবসায়ীরা জানান বন্দরটি চালু হলে ভারত, ভুটান, নেপাল ও পাকিস্তানের সঙ্গে নদীপথে কম খরচে খুলবে ব্যবসার নতুন দ্বার। এই নৌবন্দরটি চালু হলে জিনিসপত্র খুব সহজ মূল্যে পাওয়া যাবে। কাজেই এই নৌবন্দরটি চালু করার জন্য অধিগ্রহণ ব্যবস্থা তড়িৎ গতিতে নেওয়া হোক। এদিকে বন্দরের বাকি 7.5 একর জমি অধিগ্রহণের কাজ প্রক্রিয়াধীন বলে জানান জেলা প্রশাসক। আমরা প্রত্যাশা করি অতি দ্রুত সময়ে এটারও কার্যক্রম শেষ হবে এবং অতি সত্বর আমরা চিলমারী নদী বন্দরটাকে নতুন রূপে পাবো। চলতি বছরের শুরুর দিকে 336 কোটি টাকা ব্যয়ে শুরু হয় বন্দর উন্নয়নের কাজ, আর শেষ হওয়ার কথা রয়েছে 2025 সালের ডিসেম্বরে। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। জলবায়ু পরিবর্তনের ফলে কৃষকদের উৎপাদনে নিতে হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ। নতুন রোগবালাইয়ে একদিকে যেমন খরচ বাড়ছে, অন্যদিকে প্রভাব পড়ছে উৎপাদনেও। এমন পরিস্থিতিতে মাঠ পর্যায়ে কৃষি বিভাগকে কতটা পাশে পাচ্ছেন কৃষক? অনেকের অভিযোগ, ওয়ার্ডের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ তো দূরের কথা, অনেকেই তাদের চিনেনও না। তবে সার্বক্ষণিক কৃষকদের পাশে থাকার দাবি রংপুরের কৃষি বিভাগের। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুর বিভাগের সবথেকে বেশি আবাদি জমির পরিমাণ মিঠাপুকুর উপজেলায়। এখানে বছরে আলু সহ বিভিন্ন ধরনের সবজি উৎপাদনের পরিমাণ গড়ে 5 লাখ মেট্রিক টন। তবে সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে কৃষকদের। লতিফপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের কৃষক শহীদুল ইসলাম জানান, আবহাওয়া পরিবর্তনের কারণে একই জাতের বেগুন গাছে 2 রঙের বেগুন ফলছে, বেড়েছে নিত্য নতুন রোগবালাই। তবে কৃষি বিভাগের পরামর্শ না পাওয়ার অভিযোগ তার। নিজে আমি করি, যা দোকানে যাই, যা বলে তুলে সার দেন, এ তুলে আমাকে মনে করে ইয়াও দেন, কি চার ঢোলের আমাকে ওষুধ দেন, দিয়ে দিলে আমি মনে করে দেই। সত্যতা যাচাইয়ে ওই ওয়ার্ডের উপসহকারী কৃষি কর্মকর্তাকে বিকেল 4টার দিকে একজন কৃষককে দিয়ে ফোন দেয়া হয়। তবে শরীফুল ইসলাম নামে ওই উপসহকারী কৃষি কর্মকর্তা আসতে পারবেন না বলে জানান। যোগাযোগ করতে বলেন পরের দিন। ওয়ার্ডটির একাধিক কৃষক অভিযোগ করেন, কোনো সময়ই কৃষি বিভাগের কাছ থেকে সহযোগিতা মেলে না। বেগুনে যে ছিদ্র করতেছে, আবার ভাইরাস, এখন নিজে হবে না ভাই, আজকে
আপনি তো ভাই আসেনও না আমাদের এইদিকে। দেখাই নাই, পরামর্শ নেই করতে কি। 4:30 উপজেলা কৃষি অফিসে গিয়ে ওই উপসহকারী কৃষি কর্মকর্তাকে পাওয়া যায়নি। কৃষকের অভিযোগের বিষয়ে জানতে চাইলে কৃষি কর্মকর্তা জানান, রোগীরা ডাক্তারের কাছে না আসলে সেবা মিলবে কিভাবে। তবে বিভাগের সর্বোচ্চ কর্তার দাবি, তারা সবসময়ই কৃষকের পাশে রয়েছেন। জ্বর হয় কৃষকের কাছে কি ডাক্তার যায় না কৃষক ডাক্তারের কাছে যায়? এটা হচ্ছে মানে ভাইস ভার্সা, মানে একে অপরের কাছে আসতে হবে। দীর্ঘদিন ধরে কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে যে উঠান বৈঠক করছে ওরা, যার কারণে কৃষকরা এ ব্যাপারে অনেকটা অভিজ্ঞ হয়েছে। প্রতিটি ইউনিয়নে 3টি ওয়ার্ড মিলে কৃষকদের সার্বিক বিষয়ে পরামর্শ দিতে দায়িত্বে রয়েছেন একজন করে উপসহকারী কৃষি কর্মকর্তা। তবে অভিযোগ রয়েছে অধিকাংশ ক্ষেত্রে তাদের কাছে পান না কৃষক। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দিনাজপুরের হিলির মাধবপাড়া এলাকায় বসেছে অস্থায়ী পাইকারি আলুর হাট। এই হাটে উঠতে শুরু করেছে আগাম জাতের নতুন আলু। প্রতিদিন 18 থেকে 2000 মন আলু বিক্রি হচ্ছে এখানে। অস্থায়ী এই হাটে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে স্থানীয় অনেক বেকার মানুষের। শফিউল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। সরকারি নানা পদক্ষেপ ও আলুর দাম ভালো পাওয়ায় উত্তরের জেলা দিনাজপুরের সর্বদক্ষিণের উপজেলা হাকিমপুরে প্রতি বছরের মতো এবারও আবাদ হয়েছে আগাম আলু। এসব আলু আগাম উঠায় মাধবপাড়া এলাকায় গড়ে উঠেছে অস্থায়ী পাইকারি আলুর হাট, যেখানে কৃষক সরাসরি কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই তাদের উৎপাদিত আলু বিক্রি করতে পারেন পাইকারদের কাছে। এছাড়াও গুনতে হয় না ইজারার টাকা। আলুর ভালো দাম পেয়ে খুশি কৃষক। এখানে আমি আলু বেচতে আসি, এখানে দাম একটু সুবিধা, এই কারণে আলুটা নিয়ে আসলাম। জমির থেকে নিয়ে এসে বিক্রি করতেছি, টাকাও ভালো পাচ্ছি আমরা এখানে। গ্রামের কৃষকেরা আসে, শাসনদে আলু বিক্রি করে যথেষ্ট পরিমাণ নিরাপত্তার সহিত। এদিকে আলুর মান ভালো হওয়ায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসছেন এই হাটে। প্রতিদিন প্রায় 10 থেকে 15 ট্রাক আলু যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এখানে প্রতিদিন 15-20 টাকা করে ট্রাক লোড হয় আলু। কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই এখানকার যারা কৃষকরা আছে তারা স্বাচ্ছন্দ্যে আলু বেচা কেনা করতে পারে। এখানে রোমান আলু কিনলাম 2100-2250 টাকা মন, আর ক্যারেজ আলু কিনলাম হচ্ছে 2000-2150 টাকা মন। আলু আবাদে কৃষকদের সব ধরনের সহযোগিতার কথা জানায় কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূলে থাকায় এবং উপজেলা কৃষি অফিসের ব্লক পর্যায়ে যে প্রচারণা, সেগুলোর কারণে কিন্তু আমাদের হাকিমপুর উপজেলায় চলতি মৌসুমে আগাম আলুর ফলন অনেক ভালো হয়েছে। হাকিমপুর উপজেলায় এবছর 1042 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। সময় সংবাদ, হিলি। ঠাকুরগাঁওয়ে খেজুর গাছ থেকে রস সংগ্রহে ব্যস্ততা বাড়ছে গাছীদের। গাছে ঝুলিয়ে রাখা মাটির হাঁড়িতে রস সংগ্রহের পর বাগানেই তৈরি করা হচ্ছে সুস্বাদু গুড়। শীতে পিঠাপুলি তৈরিতে খেজুর রসের খাঁটি গুড় কিনতে প্রতিদিন বাগানে ভিড় করছেন ক্রেতা ও ব্যবসায়ীরা। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। কুয়াশার চাদর মারিয়ে কাকডাকা ভরে গাছে গাছে গাছিরা চলছে খেজুর রস সংগ্রহের কাজ। হাড়ি নামিয়ে একত্র করে বড় পাত্রে জাল দেওয়া হয় রস। ধোয়া ওঠা গরম রস ঠান্ডা হলে শুরু হয় গুড় তৈরির প্রক্রিয়া। ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন এলাকার বাগানে শীত জুড়ে গুড় উৎপাদন করছেন গাছিরা। প্রতি কেজি বিক্রি হচ্ছে 300 টাকা। চাহিদা থাকায় সুস্বাদু গুড় কিনতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ব্যবসায়ীরা। জাল দিয়ে গুড় তৈরি করি এবং আমরা 3 কোয়ালিটির গুড় এখানে আমরা তৈরি করি। শীত বাড়লে রসটা বাড়বে, তো আমরা পরবর্তীতে গুড়টা আমরা চাহিদা মেটাতে পারবো। ইয়ের চোখে দেখা যাচ্ছে যে ওরা রস দিয়ে গরম করে সেটা আর কি জাল দিয়ে গুড় বানাচ্ছে। মনে যে একটা আক্ষেপ যে আমরা অরিজিনাল গুড়টা পাচ্ছি, সেটা আসলে এখান থেকে পাচ্ছি আর কি, স্বচক্ষে দেখে গুড়টা নিতে পারতেছি। খাঁটি গুড় নিশ্চয়তায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। বাগানি যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা নিয়মিত বসছি, কথা বলছি। কোনো ধরনের ভেজাল তারা না করেন, কোনো ধরনের ইমপিউরিটিস যেন তারা এখানে মিশাতে না পারেন সেই বিষয়ে তাদেরকে সচেতন করা সহ নিয়মিত মনিটর করা হয়। বাগানে গড়ে প্রতিদিন 750 লিটার রস সংগ্রহ হয়। বিক্রির পর অবশিষ্ট রস দিয়ে গুড় উৎপাদন হয় 60 থেকে 70 কেজি। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ঢাকা পৌঁছালো জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন। এ নিয়ে জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল রুদ্র। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুদ্র, এইমাত্র খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটি পদ্মা রেল সেতু হয়ে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে।
সকাল 6টায় ট্রেনটি ছেড়ে আসে ঢাকা কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। কিছুক্ষণ আগে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজলুল কবির খান এই ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন। আপনাদেরকে একটু দেখাতে চাই যে বর্তমান পরিস্থিতিটা কি কমলাপুর রেল স্টেশনের। ছেড়ে আসা ট্রেনটি এই মাত্রই কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছেছে। আমি আবারও জানাচ্ছি যে এই মাত্রই এসে পৌঁছেছে এবং খুলনা থেকে যে যাত্রীরা এই রেলের যাত্রী হয়ে এসেছেন তারা সবাই কমলাপুর রেল স্টেশনে নামছেন। এখানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে ঊর্ধ্বতন সব কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। পাশাপাশি সিআরইসি যারা এই রেলপথ তৈরির কাজে বাংলাদেশের কারিগরি সহায়তা দিয়েছেন এবং নির্মাণ কাজটি শেষ করেছেন তারাও এখানে সবাই এসে উপস্থিত হয়েছেন। তো বলা যায় একটা উৎসব মুখর পরিবেশ এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে। রেলওয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে ঢাকা খুলনা পথে জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা বেনাপোল পথে রূপসী বাংলা নতুন রেলপথ দিয়ে চলাচল করবে। এই ট্রেন দুটি সাপ্তাহিক বন্ধ থাকবে সোমবার, বাকি 6 দিন এই রুটে এই ট্রেন দুটি চলাচল করবে। আর ট্রেনটি চলবে প্রতিদিন দিনে 2 বার করে 2টি ট্রেন। রেলওয়ে দেওয়ার সময় অনুযায়ী আপনাদেরকে জানিয়ে রাখি যে সময়গুলো রেলওয়ের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে যাত্রীদের চলাচলের জন্য। সেটি হলো জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ছেড়ে আসবে সকাল 6টায় এবং এই ট্রেনটি ঢাকায় পৌঁছানোর জন্য সময় নির্ধারণ করা হয়েছে সকাল 9টা 45 মিনিট। আর ঢাকা থেকে যে ফিরতি ট্রেনটি ছেড়ে যাবে সেটি ছেড়ে যাবে রাত 8টায়। আর খুলনায় পৌঁছানোর কথা রয়েছে এই ট্রেনটির রাত 11টা 40 মিনিটে। অন্যদিকে রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে সকাল 10টা 45 মিনিটে। এই ট্রেনটির যশোরের বেনাপোল পৌঁছানোর কথা রয়েছে বেলা 2টা 30 মিনিটে। ফিরতি যাত্রায় একই ট্রেন যশোর থেকে ছেড়ে আসবে বিকেল 3:30টায় এবং এই ট্রেনটি ঢাকা পৌঁছাবে সন্ধ্যা 7টা 10 মিনিটে। এমন তথ্যই রেলওয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। খুলনা থেকে এই রেলের যাত্রী হয়ে যারা এসেছেন, খুলনা থেকে যারা এই ট্রেনের যাত্রী হয়ে এসেছেন তারা অনেকটা উৎসবমুখর পরিবেশে বেশ আনন্দের সঙ্গে এই প্ল্যাটফর্মে এসে নামছেন। তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তো তারা বলছেন যে এই রেলপথ উদ্বোধনের ফলে খুলনার সঙ্গে ঢাকার যাতায়াতের সময় কমে এসেছে এবং এই যেখানে আগে সময় লাগতো 7 থেকে 8 ঘন্টা সেই সময়টি কমে এখন 3.25 ঘন্টা থেকে সর্বোচ্চ 4.5 ঘন্টা এসে পৌঁছেছে। তো এই ছিল ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে থাকা আমার কাছে এই মুহূর্তের তথ্য। আমাদের কাছে অন্য কোনো তথ্য আসা মুহূর্তে আমরা আবার আপনাদের জানাবো। কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল রুদ্র। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। মালদ্বীপের কারাগারে আটক বাংলাদেশি বন্দি বিনিময় চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই চুক্তি কার্যকর হলে খুব দ্রুত বন্দীদের দেশে প্রত্যর্পণ করা হবে বলে জানান মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। বিভিন্ন অপরাধে মালদ্বীপের কারাগারে আটক রয়েছেন প্রায় 100 বাংলাদেশি। এসব বন্দীদের দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি বিনিময় চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার। এই চুক্তি কার্যকর হলে আবেদনের ভিত্তিতে সাজাপ্রাপ্ত বন্দীরা দেশে ফিরে সাজার বাকি মেয়াদ পার করতে পারবেন বলে জানান তিনি। সম্প্রতি ভারপ্রাপ্ত হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন মালদ্বীপের ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল ও কারা কর্মকর্তা। এ সময় তাকে দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের যেসব মামলা চলমান আছে তা দ্রুত সম্পন্ন করা সহ ছোটখাটো কোনো অপরাধে মামলা না করে তাদেরকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়। এছাড়া মামলা পরিচালনায় আর্থিক সংগতি নেই এমন প্রবাসীদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী প্রদানের অনুরোধ জানান বাংলাদেশ হাই কমিশনার। যখনই দেশ থেকে আসবেন, এয়ারপোর্টে যারা আসবেন, অপরিচিত কারোর কোনো প্যাকেজ বা কিছু নেবেন না, কারণ এই মাদকের মামলায় যারা এয়ারপোর্টে বিভিন্ন কারণে মাদক সহ ধরা পড়েছেন এরকম কয়েকজন রয়েছেন। তারা আমাদেরকে বলেছেন যে তারা এটি জানেন না এর ভিতরে কী ছিল, কিন্তু কেউ তাদেরকে এটি দিয়ে দিয়েছে এবং তারা নিয়ে এসেছেন। আমরা কিন্তু চাইলে এটি থেকে আমরা সচেতন হলে আমরা এই ধরনের যে বিষয়গুলি থাকে সেটি থেকে আমরা রক্ষা পেতে পারি। আর একটি বিষয় হচ্ছে তুচ্ছ কারণে নিজেদের মধ্যে মারামারি।
আপনারা জানেন মালদ্বীপের আইন অনুযায়ী মারামারি কিন্তু একটি কঠিন শাস্তিমূলক অপরাধ। বিশেষ করে আপনার যদি কোনো মারামারির কারণে রক্ত বের হয় সেক্ষেত্রে কিন্তু এখানে এটি খুব সিরিয়াসলি দেখা হয়। সেজন্য আমরা অনুরোধ করব যে কোনো কারণেই হোক বিরোধ থাকলে সেটি আমরা শান্তিপূর্ণ উপায়ে সমাধানের চেষ্টা করব। বেশিরভাগ প্রবাসী মাদক, মারামারি ও শিশু নির্যাতন অপরাধে আটক রয়েছেন। এসব অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়িয়ে প্রবাসীদের সচেতনতার সঙ্গে কাজ করার আহ্বান জানান হাই কমিশনার। সময় সংবাদ, মালদ্বীপ। ঢাকা মেট্রো নাকি রংপুর বিভাগ, কোন দলের ঘরে যাবে শিরোপা? NCL T20 ফাইনালে নিষ্পত্তি ঘটবে সে প্রশ্নের। ফেভারিট তকমা একপাশে ঠেলে দুই দলই ফাইনালে মোমেন্টামের খোঁজে। হেড টু হেডেও সমানে সমান দুই ফাইনালিস্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 12:30টায়। সিলেট থেকে দিগেন সিংহের ছবিতে সাব্বির মিথুনের প্রতিবেদন। সোনালী ট্রফির পাশে নাইম শেখ আর আকবর আলী আন্ডারডগ হলেও যাদের নেতৃত্ব যোগ্য দল হিসেবে ফাইনালে তুলেছে মেট্রো আর রংপুরকে। এখন অপেক্ষা শ্রেষ্ঠত্বের। বিজয়ের মুকুট কার মাথায় উঠবে এমন প্রশ্নে সাবধানী দুই অধিনায়ক। টি20তে আমার মনে হয় না যে বড় টিম ছোট টিম বলে কোনো কথা আছে, কারণ টি20তে খুব অল্প সময়ের খেলা, মোমেন্টাম যারা ধরে রাখতে পারবে তারাই আসলে ভালো রেজাল্ট করবে। ছোট টিম বড় টিম নাই, টি20তে মোটামুটি সব টিমই আপনি ইন্ডিভিজুয়াল ডেতে যারা ভালো খেলবে মাঠে তারাই রেজাল্ট পাবে। 8 দলের টুর্নামেন্টে সবচেয়ে কম ম্যাচ হারের তালিকায় সমানে সমান ঢাকা আর রংপুর। ওই হারটাও এসেছে একে অন্যের বিপক্ষে। দুই ফাইনালিস্টের তৃতীয়বারের সাক্ষাতের আগে তাই একে অন্যের দুর্বলতাও জানে। সে কথা মাথায় রেখেই তারা লাক্কাতুরায় নামবে শিরোপা অভিযানে। ওর দিক থেকে আমার টিম নিয়ে ক্লিয়ার, ও জানে যে আমার স্ট্রেন্থ কোথায়, আমিও ডেফিনেটলি জানি যে ওর স্ট্রেন্থ কোথায়। তো চেষ্টা থাকবে ওই জায়গাটাতে রাইট ডেলিভার করার জন্য। অবশ্যই আমরা আমাদের স্ট্রেন্থ এবং উইকনেসের জায়গাগুলো জানি, তো চেষ্টা থাকবে ওই মাঠে প্রপার এক্সিকিউট করার। যদিও ফাইনালের আগে বড় চিন্তার কারণ সিলেটের উইকেট। টানা খেলায় কিছুটা ছন্দ হারিয়েছে, তবে মাঝে বিরতি থাকায় শিরোপা নির্ধারণী ম্যাচে স্পোর্টিং উইকেটের প্রত্যাশা দুই অধিনায়কের। ফাইনালে দর্শক খরাও কাটবে বলে বিশ্বাস তাদের। আজকে খুব ভালো গোল উঠেছে, তো আমি হোপফুল যে আরেকটু ভালো বেটার উইকেট আমরা পাবো এবং আরেকটু ভালো স্কোর হবে। আশা থাকবে অবশ্যই, যেহেতু ফাইনাল গেম, যদি স্কুল কিডসগুলো যদি চলে আসে তাহলে আমার মনে হয় যে অনেক তারাও এনজয় করতে পারবে, আমাদের জন্য আমরাও খেলে আরেকটু উপভোগ করতে পারবো খেলাটা। প্রথম দল হিসেবে ফাইনালে ওঠায় রংপুর বিশ্রাম পেয়েছে 2 দিন। অন্যদিকে টানা 2 ম্যাচ খেলে একদিনের বিরতি শেষে ট্রফির লড়াইয়ে নামতে হবে নাইম শেখদের। প্রায় 13 দিনের মাঠের লড়াই শেষে এখন অপেক্ষা চ্যাম্পিয়নের। ফাইনালে কে জিতবে, ঢাকা নাকি রংপুর, সেই প্রশ্ন এখন সামনে এসে দাঁড়িয়েছে। অপেক্ষা মাঠের পারফরমেন্সে, যেখানে ফাইনালে অপোনেন্টকে বধ করে ট্রফিটা নিজের করে নিতে চায় ঢাকা কিংবা রংপুর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা রুটে ট্রেন চলাচল শুরু। ক্রসিংয়ে দেরিতে প্রথম দিনে কমলাপুর পৌঁছল 50 মিনিট বিলম্বে। স্বল্প খরচে দ্রুত যাত্রায় খুশি যাত্রীরা। সর্বজনীন পেনশন চালুর বছর পেরোলেও মিলছে না সাড়া। আওয়ামী লীগ সরকারের নেওয়া উদ্যোগে আস্থা পাচ্ছেন না মানুষ। স্কিমকে আকর্ষণীয় করার তাগিদ অর্থনীতিবিদদের। প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন। চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশের নেতৃত্ব দেয় ডক্টর ইউনূসকে ধন্যবাদ, হোয়াইট হাউসের বিবৃতি। এই ছিল সময় সংবাদের সঙ্গেই থাকুন সময়ের।